আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থ আর জ্বালানি তেলের সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং করতে হচ্ছে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা, টিআইবির তথ্য। সংসদ সদস্য এবং মন্ত্রীদের ১৩ স্বজন প্রার্থী। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। দলের নির্দেশ অমান্যকারীদের শাস্তি পেতে হবে আবারও বললেন ওবায়দুল কাদের। ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন ও গণহত্যা বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের পদযাত্রা ও বিক্ষোভ মিছিল। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি। এবং মোহাম্মদপুরে সড়কে কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলার প্রতিবেদনের পর রাস্তা ফাঁকা করে দিল পুলিশ। শতাধিক দোকান ও লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লোডশেডিং বন্ধ করে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী বেশ কয়েকটি বন্ধ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কোনো এলাকায় লোডশেডিং থাকবে না বলেও জানান তিনি। বলেন, অর্থ আর জ্বালানি তেল সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং দিতে হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত কয়েকদিন তীব্র গরমে কষ্ট আরও বাড়িয়েছে লোডশেডিং। শহরাঞ্চলে কিছুটা কম হলেও গ্রামে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকছে না। বিদ্যুৎ বিভাগ বলছে, দেশে বিদ্যুতের চাহিদা 16,500 মেগাওয়াটের মতো। উৎপাদন হয়েছে রেকর্ড 16,477 মেগাওয়াট। মোট উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াট। তারপরও কেন লোডশেডিং হচ্ছে তার ব্যাখ্যা দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড, আবার সর্বোচ্চ চাহিদাও আছে, সেটার মধ্যে তো একটা পার্থক্য আছে। কারণ এবার আপনারা দেখেছেন যে বিগত 50 বছর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেই তাপমাত্রার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না, বাট আমাদের জেনারেশনে আমরা যতটুকু প্রস্তুত ছিলাম সেই প্রস্তুত পর্যন্ত আমরা গিয়েছি। অর্থের সংস্থা এবং আমাদের তেলের সংস্থা, এই দুটা জিনিসকে সমন্বয় করতে হবে। সেটা করতে আমাদের যে সময়টুকু লেগেছে সেই সময়টুকু কিন্তু আমাদের বেশ কিছু জায়গায়, গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে আমাদের লোডশেড করতে হয়েছে। সারা দেশে শতভাগ বিদ্যুৎ দিয়ে লোডশেডিং এর ঘটনায় তীব্র সমালোচনা হয়েছে সংসদেও। গ্রামে গঞ্জে 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা, আমার এলাকায় 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে বিষয়টি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের। প্রধানমন্ত্রী তো এই মশলা মন্ত্রী, উনি সবসময় কন্টিনিউ নির্দেশনা দিয়ে গেছেন যে লোডশেড করা যাবে না, সেখান থেকে লোডশেড মুক্ত রাখতে হবে। আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না। তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি। আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে, আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলো আসতেছে। আরও কয়েকটি বন্ধ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জনপ্রতিনিধিদের জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে নিজ কার্যালয়ে শপথ বাক্য পাঠ শেষে তিনি আহ্বান জানান। জনগণের প্রতি পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম। লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করলে 3 এপ্রিল উপনির্বাচনে জয়ী হন আবু বকর সিদ্দিক শ্যামল।
শিগগিরই রাষ্ট্রপতি হাইকোর্টে নতুন বিচারপতিদের নিয়োগ দেবেন বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, উচ্চ আদালতে 100 জন বিচারপতির মধ্যে এখন আছে 84 জন। অনেকে অবসরে এবং সুপ্রিম কোর্ট বিভাগে নিয়োগ পাওয়ায় 16 জন বিচারপতি হাইকোর্টে কমে গেছেন। ঢাকায় উত্তরাধিকার বা সাকসেশন মামলা পরিচালনায় আদালতের সংখ্যা বাড়ানো হবে বলেও সংসদকে জানান আইনমন্ত্রী। একটা সাকসেশন কোর্টের যদি না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নিবে যে এটা আরো বাড়ানো। হাইকোর্ট বিভাগে অন্তত পক্ষে বিচারপতি ছিলেন 100 জন, এখন নেমে এসছে 84 জন। আমি যেটা এই সংসদকে বলতে পারি, মহামান্য রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে খুব শিগগিরই হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিবেন। সম্পদ বৃদ্ধিতে গত 5 বছরে সংসদ সদস্যদেরও পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করে অর্থ সম্পদ বাড়ানোর উদ্দেশ্যই অনেকে রাজনীতিতে এসেছেন। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। 8 মে থেকে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি থাকলেও এর মধ্যে প্রথম ধাপের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে নির্বাচনে কোটিপতি প্রার্থী বেড়েছে 3 গুণ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 117 জনই কোটিপতি। এই কোটিপতির হিসেবটি করেছি শুধুমাত্র অস্থাবর সম্পদের ভিত্তিতে। ভিতরে কি কি আছে? শেয়ার, সঞ্চয়, ব্যাংকে টাকা, নগদ টাকা, তারপরে স্বর্ণালংকার, তার হাতে বৈদেশিক মুদ্রা আছে কিনা। এ সময় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়িক প্রার্থীদের দাপট বাড়ছে জানিয়ে সংস্থাটি বলছে, চেয়ারম্যান প্রার্থীদের প্রায় 22% ঋণগ্রস্ত। আর হলফনামায় গৃহিণী হিসেবে পরিচয় দেয়া নারী প্রার্থীদের 19%ই ব্যবসায়ী। প্রার্থীদের 17%ই বিভিন্ন মামলায় অভিযুক্ত। আর নির্বাচনে মন্ত্রী এমপি স্বজন রয়েছেন 13 জন প্রার্থী। কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে, ব্যয় বেড়েছে, সেটা বৈধের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। হলফনামার মধ্যে তথ্য গোপন করা অপরাধ। যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়। তবে নির্বাচনে অংশ নেয়া প্রায় 93% প্রার্থী কোটি টাকার নিচে আয় দেখিয়েছেন বলে জানায় টিআইবি। এ সময় হলফনামায় প্রার্থীরা অনেক তথ্য গোপন করতে পারেন বলেও মনে করে সংস্থাটি। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। বুধবার প্রথম ধাপে 141 উপজেলায় ভোট নেওয়া হবে। শেষ দিনের প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ জমজমাট প্রচারণা চলছে উপজেলাগুলোতে। নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন ভোটাররা। এদিকে প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট শেষে 23 ও 29 মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং 5 জুন হবে শেষ ধাপের ভোট। উপজেলা নির্বাচনে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোথাও মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিভাগ ও জেলা পর্যায়ের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যথাযথ
তদারকি করছেন বলেও জানান তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময় থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রের প্রতি তাদের কোনো আগ্রহ নেই জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, তারা হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতিতেই পারদর্শী। আগামী ২৩ জুন ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ৩ দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে হীরক জয়ন্তী উৎসব পালন করবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। আমাদের যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। ২৫ জন মিনিস্টার এই ক্যাবিনেট নিয়ে আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকামী মানুষকে জেল জুলুমের মাধ্যমে দমন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারারুদ্ধ যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে ক্ষমতাসীনরা। জনসমর্থনহীন সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, মোকাবেলা করতে না পেরে বিএনপিকে দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু দেখান, এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে পদযাত্রা ও পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়া গাজায় গণহত্যার অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচারের দাবি তোলেন তারা। এ সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানান নেতারা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ সারা বিশ্বে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার জোয়ার লেগেছে বাংলাদেশের শিক্ষাঙ্গনেও। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সারা দেশে স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবিতে পতাকা মিছিল ও প্রতিবাদ সভা করে সংগঠনটির নেতাকর্মীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে পদযাত্রায় অংশ নেয় রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে অংশ নেয় ফিলিস্তিনের শিক্ষার্থীরাও। There are 300,000 Palestinian students in Gaza who couldn't go to their schools or their colleges or universities. It's a humanitarian crisis that demand our attention. এ সময় যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে তাদের দ্রুত এই দমন নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে গণতন্ত্রের টেন্ডারবাজ যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচিত হয়েছে। স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে 2,500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। এছাড়া বিশ্বব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচারের দাবি জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ডলার সংকট মোকাবেলা, রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশে কর অব্যাহতি সুবিধা চেয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভ্যাট ও কাস্টমসে নতুন নতুন নীতিমালার কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পলিসি এক্সচেঞ্জের অগ্রাধিকার খাত নিয়ে 2024-25 সালের বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা। বাজেটের আকার বাড়াতে আয়ের উৎস প্রসারের দাবি জানিয়েছে অনেকে।
ট্রানজিশন করার জন্য কিন্তু এই 750 ফ্যাক্টর কিন্তু টাকাটা নেই। দে হ্যাভ কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু দ্য ফরেন এক্সচেঞ্জার। সো এদের জন্য একটা ফান্ড, উই ওয়ান্ট টু সি আ সফট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, সো এরা ট্রানজিশনটা করতে পারে। ইজ অফ ডুইং বিজনেসের যে এক্সপেন্ডিচার্স আমরা ইনকার করি, সেটা আসলে একটা হিউজ এক্সপেন্ডিচার্স। আমাদেরকে যদি সরকার ইজ অফ ডুইং বিজনেস করে দেয়, আমার যদি অ্যাডিশনাল এক্সপেন্ডিচার্স করা না লাগে, তাহলে আমার ট্যাক্স দিতে কোনো সমস্যা নেই। টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব ফিরে পেতে আইনি লড়াই করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে নির্দেশনা অনুযায়ী শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দখল করে ব্যবসা ও কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলার প্রতিবেদন প্রচারের 24 ঘন্টার মধ্যেই রাস্তা ফাঁকা করে দিয়েছে পুলিশ। উচ্ছেদ করেছে শতাধিক দোকান ও লেগুনার স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ও বেড়িবাঁধের প্রধান সড়কের উপর অনেক বছর ধরে এমন অনিয়ম করে আসছে একটি মহল। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। একটি দুটি নয়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ 3 রাস্তার মোড় পর্যন্ত মূল সড়কের উপর শতাধিক দোকান বসিয়ে বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা করে আসছিল এই দোকানিরা। এই বিশৃঙ্খলায় যানজট বাঁধে সড়কে প্রতিদিন বিপাকে পড়েন বহু যাত্রী, পথচারী। পুলিশ নেয়, পাবলিকে নেয় 50 টাকা 100 টাকা নেয় পুলিশ ফাঁড়ির। সকালবেলায় করে 100 টাকা নেয় 3-4 জন মিলে। 3-4 জন মিলে। তাহলে শৃঙ্খলা ফেরাবে কে এই সড়কে? কত শত দোকান আছে, রোড তো পরিষ্কার রাখা, রোড পরিষ্কার না, রোড পরিষ্কার থাকলে কি এটা বৈধ? রোডের উপরে তো দোকান। পুলিশের বদনাম কে করে না বলেন? পুলিশকে কেউ দেখতে পারে না, একটা আদিম কাল থেকে এটা প্রচলন, পুলিশকে কেউ দেখতে পারে না। এমনকি সড়কের উপরেই লেগুনার স্থায়ী স্ট্যান্ড বানিয়ে চাঁদাবাজিও চলে অনেক বছর। অর্ধশত লেগুনা আর শতাধিক দোকান থেকে বছরে সেই চাঁদা তোলার পরিমাণ দাঁড়ায় 1 কোটি টাকারও বেশি। এসব নিয়ে শনিবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলা। এখানকার ভাড়া কত? 700 টাকা। কে কে করে? বলে যায় কাউন্সিলরের লোক আর কি। আমার কাউন্সিলর হওয়ার বয়স হচ্ছে 4.5 বছর, আর তারা রাজনীতি করছে আজকে 25 বছর। তাহলে কাউন্সিলর লোক হলো কিভাবে? হ্যাঁ, কাউন্সিলর লোক এইভাবে তার অঙ্গ সংগঠন। আমি যেহেতু আওয়ামী লীগের একজন কর্মী, তারাও আওয়ামী লীগের কর্মী, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমি তাদের লোক বা তারা আমার লোক। এর 24 ঘন্টা যেতে না যেতেই বদলে যায় সড়কের পরিস্থিতি। পুলিশ জানায় রাস্তা ক্লিয়ার, আর কেউ এমন অনিয়ম করতে পারবে না মোহাম্মদপুরে। রাস্তাটা হয়েছে জনগণের জন্য, একটা ব্যবহারের জন্য। আমরা এই রাস্তা ভোগ করতেছি। প্রতিবেদনের কাজ হয়েছে, কারণ প্রশাসন হয়তো এর প্রতি গুরুত্ব দিচ্ছে, এটা ভালো। নগরবাসীর চাওয়া এমনি করেই বদলে যাবে ঢাকার পুরো এলাকার চিত্র। এটিএন বাংলায় প্রতিবেদন প্রচারের পর রাতারাতি পরিবর্তন হয়েছে এখানকার দৃশ্যপট। বদলে গেছে পরিস্থিতি, যান চলাচল অনেকটা স্বাভাবিক, রাস্তা ফাঁকা। প্রশাসনের এমন তৎপরতা নিশ্চয়ই প্রশংসনীয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 30 থেকে 35 বছর করার নীতিগত সিদ্ধান্তের বিষয় জানিয়ে তিনি বলেন, এটি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা পর্যালোচনার সুযোগ রয়েছে। তিনি আরও জানান, শিক্ষামন্ত্রীর কাছ থেকে বয়স বৃদ্ধি সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন বলেও সংসদকে অভিহিত করেন। 42,000 চাহিদার প্রেক্ষিতে এটি আমাদের নীতিগত সিদ্ধান্তর বিষয়, এবং আমরা এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরো আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আলোচনা পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেখব। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল দিনব্যাপী ট্রেড লজিস্টিক জব ফেয়ার 2024। চট্টগ্রামের নেভি কনভেনশন হলে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে দিনব্যাপী এই জব ফেয়ার। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর সহায়তায় পরিচালিত সমুদ্র বাণিজ্য বিষয়ক প্ল্যাটফর্ম ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটি এটি আয়োজন করে। বিভিন্ন ক্যারিয়ার সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন সহ বাংলাদেশ শিপিং লাইন অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ।
ফিট দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটি ডেপুটি চিফ অফ পার্টি মাসুক আল হোসাইন জানান, মেলায় ইনল্যান্ড কন্টেইনার ডিপো সহ বিভিন্ন শিপিং লাইন ও 24টি প্রতিষ্ঠান অংশ নেয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে কুমিল্লায় উদ্বোধন হল যমুনা ব্যাংকের 168তম শাখা। প্রধান অতিথি হিসেবে চান্দিনা শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রবিন রাজন শাখাওয়াত, রেদওয়ানুল করিম আনসারি, ইসমাইল হোসেন সিরাজি ও স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ শাখাগুলোর শাখা প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। বাংলাদেশের কৃষিতে জেনেটিক্যালি মডিফাইড জিএম প্রযুক্তি ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো। জিএম শস্য, গোল্ডেন রাইস এবং বিটি বেগুন দেশে প্রবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানের নামে বহুজাতিক কোম্পানিগুলো যেভাবে কৃষি গবেষণা প্রতিষ্ঠানকে ব্যবহার করছে তা নিয়ে শঙ্কা জানিয়েছে বেসরকারি সংস্থা উবিনিক, বেলা, নয়া কৃষি আন্দোলন সহ কয়েকটি সংগঠন। মূলত ধান ও সবজির উপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা এর সত্ত্ব বিদেশি সংস্থার হাতে দেয়া পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কৃষক পর্যায়ে চাষের অনুমোদন প্রক্রিয়া সহ নানা বিষয়ে পরিবেশ ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হতে সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার সহ অনেকে। পার্টিক্স খেলার খবর। সিরিজ নিশ্চিতের ম্যাচে মঙ্গলবার তৃতীয় টি-20তে চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। টপ অর্ডারের রানে ফেরাটাই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সহকারী কোচ নিক পোথাসের বিশ্বাস, বিশ্বকাপের আগেই ক্রিকেটাররা ফর্মে ফিরবেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা 3টায় মাঠে নামবে দুদল। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুতি নিতে যে সিরিজের আয়োজন তা কি সঠিকভাবে হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তোলাই যায়। ছোট দলের বিপক্ষে হারার ভয়ে যেন বেশি চিন্তিত টিম টাইগার। তার উপর টপ অর্ডারের ব্যর্থতাও ভাবাচ্ছে স্বাগতিকদের। তবে কোচের আশা বিশ্বকাপের আগে একটি ইনিংসই পাল্টে দেবে তাদের। আমার মনে হয় লিটন দাস অনেক কিছুই দিচ্ছে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। অনেক রান করবে বলেই বিশ্বাস করে। এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে কিনা আগে ব্যাটিং করার সুযোগ নিচ্ছে না টিম টাইগার। ফলে ব্যাটসম্যানরা নিজেদের পরখের সুযোগও পাচ্ছেন না। কোচিং প্যানেলও পরীক্ষা নিরীক্ষা করতে অনাগ্রহী। উইকেট ভালো, তবে প্রথম 10 ওভার দুই দলই সংগ্রাম করছে। এই ওভারগুলোই চ্যালেঞ্জিং, মোটেও সহজ নয়। আমাদের মনে হয় তাদের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই করছে। তৃতীয় ম্যাচে নামার আগে দলের ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সৌম্য, আফিফ, সাকিব, ইমনরা। মঙ্গলবার দুপুর 3টায় সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। চট্টগ্রামের উইকেট আর কন্ডিশনের দোহাই দিয়ে বারবার ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্র কিংবা উইন্ডিজের উইকেটের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। তার সাথে দলের টপ অর্ডারদের ফর্মহীনতা বেশ ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই আসন্ন বিশ্বকাপের আগে দলে থাকা সৌম্য, ইমনদের পর্যাপ্ত সুযোগ দিয়ে সঠিক কম্বিনেশন ঠিক করতে চায় টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। সিলেটে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ টি-20তে ভারতের কাছে 56 রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। টসের ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। দলের 36 রানে বিদায় নেয় আরও এক ব্যাটার। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে 6 ওভার কমিয়ে ম্যাচ 14 ওভার নির্ধারণ করা হয়। অধিনায়ক হারমানপ্রীতের 39 আর রিচা ঘোষের 24 রানে 6 উইকেটে 122 রান তোলে ভারত। জবাবে আগের ম্যাচগুলোর মতোই টি-20 মেজাজে ব্যাট করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 7 উইকেটে মাত্র 68 রান তোলে জ্যোতির দল। 21 রান করেন দিলারা আক্তার। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুম শেষ করেছে ঢাকা আবাহনী।
শেষ ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 4 উইকেটে হারায় ধানমন্ডির ক্লাবটি। লিস্টে ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর এই প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হলো কোনো দল। মিরপুরে 235 রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে 2 উইকেট হারায় আবাহনী। তবে অধিনায়ক মোসাদ্দেক আর নাহিদুলের সাথে জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান এনামুল হক বিজয়। তার 120 বলে 110 রানের অপরাজিত ইনিংসে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থ আর জ্বালানি তেলের সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং করতে হচ্ছে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা। টিআইবির তথ্য, সংসদ সদস্য এবং মন্ত্রীদের 13 স্বজন প্রার্থী। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। দলের নির্দেশ অমান্যকারীদের শাস্তি পেতে হবে আবারও বললেন ওবায়দুল কাদের। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের পদযাত্রা ও বিক্ষোভ মিছিল। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি। এবং মোহাম্মদপুরের সড়কে কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলার প্রতিবেদনের পর রাস্তা ফাঁকা করে দিল পুলিশ। শতাধিক দোকান ও লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।